নবম ও দশম শ্রেণী জেনারেল ম্যাথমেটিক্স ক্লাস এক্সারসাইজ 5.1 লেকচার 4। আজ আমরা 9 নম্বর ম্যাথ দিয়ে শুরু করব। তো 9 নম্বর ম্যাথে বলা আছে সমাধান সেট নির্ণয় করো। তাহলে আমাদের এখন এখান থেকে সমাধান সেট নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি সমাধান মানেই হচ্ছে চলকের মান বা এক্স এর মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণে চলক কিন্তু এক্স আছে। তাহলে আমরা এখান থেকে এক্সগুলাকে এক পাশে এনে এক্স এর মানগুলি বের করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স 2x এটার সাথে এই যে 3x আছে, এই 3x যদি বামে চলে আসে, 3x বামে চলে আসলে -3x হয়ে যাবে। ডান দিকে আগে থেকে -4 ছিল, -3√2 ডান দিকে আগে থেকে ছিল। আর এই বাম দিক থেকে এই √2 যদি ডানে চলে যায় তাহলে ডানে হবে -√2। তাহলে আমরা 3xকে বাম পাশে আনলাম, মাইনাস হয়ে গেল, √2কে ডান পাশে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল। 2x - x আমরা দেখতে পাচ্ছি 2x - x মানে নিশ্চয়ই -x হবে। ডান দিকে -4। এখন দেখো, এটা তো আমাদের জানার কথা, 3√2 -3√2 -√2 সব মিলে কি হবে? এসব মিলে দেখো এখানে যেহেতু এটারও চিহ্ন মাইনাস, এটারও চিহ্ন মাইনাস, তাহলে এখানে অবশ্যই একটা মাইনাস হবে। কিন্তু যেহেতু একই চিহ্ন বিশিষ্ট, সুতরাং দুইটা কিন্তু আলটিমেটলি যোগ হবে। তাহলে দেখো এখানে √2 আছে 3টা, 3√2 মানে √2 আছে 3টা, এখানে √2 আছে একটা। তাহলে 3টা √2-র সাথে যদি আমরা একটা √2 যোগ করে দিই, নিশ্চয়ই 4টা √2 হবে। আমরা আশা করি এগুলো এমনিতেই বুঝি। তারপর আমি যদি বলি তাহলে এটাই বলবো, দুইটাই যেহেতু মাইনাস ছিল তাই এখানে মাইনাস হলো। যেহেতু একই চিহ্ন বিশিষ্ট, অতএব দুইটা অবশ্যই যোগ হবে। বিপরীত চিহ্ন হলে বিয়োগ হতো। দুইটা একই চিহ্ন বিশিষ্ট, অতএব তারা যোগ হবে। এখানে √2 আছে 3টা, এখানে √2 আছে একটা, যোগ করে দিলে 3টা √2 আর একটা √2, মোট 4টা √2। আমরা আরও অনেকভাবে চিন্তা করতে পারি। এখানে আমরা কমন নিলেও পারবো, কমন নিলেও আমাদের এটাই আসবে। আমরা এখন যদি বাকি অংশ লিখি, প্রথমে -x থাকলো, এদিকে একটা -4 আমরা কমন নিতে পারি, অথবা শুধু মাইনাসও কমন নিতে পারি আমরা। তাহলে যদি আমরা এখানে -4 কমন নেই অথবা শুধু মাইনাস কমন নেই, মনে করো একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে ভেতরে সব প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিলে ভেতরের মানগুলি সব প্লাস হয়ে যাবে। এবার যদি উভয় পক্ষ থেকে মাইনাস কেটে দিই, উভয় পক্ষ থেকে যদি মাইনাস এবং মাইনাস কেটে দেওয়া হয় বা বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে বামেও মাইনাসটা থাকবে না এবং ডান দিকেও মাইনাসটা থাকবে না। তো এই কথাটিকে তুমি এভাবে লিখতে পারো যে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে। তাহলে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে বামের মাইনাসও প্লাস হয়ে যাবে, ডানের মাইনাসও প্লাস হয়ে যাবে। আর সিম্পলি তো চিন্তা করতেই পারি যে উভয় পক্ষ থেকে মাইনাস কেটে গেল। তাহলে আমরা এক্স এর মান পেলাম। তারা আমাদেরকে বলেছিল সমাধান সেট নির্ণয় করো, সমাধান সেট। তাহলে এখন সমাধান সেট কেমন হবে? অতএব নির্ণেয় সমাধান সেট। নির্ণেয় সমাধান সেট, আমরা সমাধান সেটের নাম এস দিতে পারি। এস দিয়ে সেট প্রকাশ করা যেতে পারে, সমাধান সেট এস। আমরা জানি সেট চিহ্ন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, সেট চিহ্ন বোঝাতে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তাহলে আমাদের এখানে মান আমরা দেখতে পাচ্ছি সবাই। তাহলে আমরা এখানে এই যে 4 + 4√2, 4 + 4√2 এটা হচ্ছে আমাদের সেটের মধ্যে থাকলো। তাহলে সমাধান সেট মানে আসলে তুমি সেট আকারে লিখবা। সেট আকারে লেখার জন্য আমরা সেট চিহ্ন দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, আর এই এক্স এর মানটাই লিখে দিব, তাহলেই সেটা আমাদের সমাধান সেট হয়ে গেল। তাহলে আমরা আগে যে ম্যাথগুলো শিখেছিলাম এই ম্যাথগুলি এবং এগুলো সব একই ম্যাথ, শুধুমাত্র
সমাধান সেট বলতে আমরা এক্সট্রা এই কাজটা করব। তো শিক্ষার্থীরা এই নিয়মে তোমরা আগের ম্যাথটা যেটা ছিল 8 নাম্বার ম্যাথ, এই নিয়মে তোমরা 8 নাম্বার ম্যাথটা খুব সহজেই করতে পারবে, যেখানে তোমাদের সমাধান সেট বের করতে হবে না, এক্সের মান পর্যন্ত বের করে রাখলেই হবে। আবারও বলি, এই নিয়মে তোমরা 8 নাম্বার ম্যাথটা করতে পারবে, যেখানে সমাধান সেটও বের করতে হবে না, অর্থাৎ শেষ লাইনটা আমাদের লাগবে না। আমরা ঠিক এই সিস্টেমে সমাধান করে এক্সের মানটা বের করে রাখলেই হবে, এক্সের মানটাই হবে আনসার। সমাধান সেট আমাদের ওখানে চাওয়া হয়নি 8 নম্বরে। ওকে, আমরা এখন চলে যাচ্ছি 10 নম্বর ম্যাথটিতে। সবাই খেয়াল করো, 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে z-2, নিচে আছে z-1, এরপর ইকুয়াল 2 - 1/z-1। এটা হচ্ছে আমাদের কোশ্চেন 10 নম্বরে। এই কোশ্চেন আমরা সমাধান কিভাবে করব? তো আমরা জানি সমাধান করার ক্ষেত্রে আমরা কিছুটা টেকনিক অ্যাপ্লাই করে থাকি মাঝে মাঝে। তো এখনও তেমনই একটা টেকনিক অ্যাপ্লাই হবে। সেটা কীরকম দেখো, সেটা হচ্ছে এরকম যে উপরে দেখতে পাচ্ছি z-2, আমরা যদি এই 2কে যদি আমরা -1 লিখে দিই, দেখো তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না, সব কিছু কিন্তু আগের মতোই আছে, কোনো কিছুতেই কোনো চেঞ্জ হলো না। শুধুমাত্র এই যে -2 ছিল, -2 এর পরিবর্তে লিখে দেওয়া হলো -1। আমরা জানি -1 কিন্তু -2ই হয়। তো এই টেকনিকটা তোমাদের একটু মনে রাখতে হবে। বিশেষ কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয় বিশেষ কিছু ম্যাথে, তাহলে আমাদের ম্যাথগুলো সহজে মিলে। আদারওয়াইজ যে ম্যাথ মিলবে না তা না, ম্যাথ মিলবে কিন্তু একটু বড় হয়ে যাবে। আর এই টেকনিকগুলি যদি আমরা মনে রেখে অ্যাপ্লাই করতে পারি, তাহলে ম্যাথগুলো একটু ছোট হবে। তাহলে আমরা -2কে ভেঙে লিখলাম এরকম। এখন এরকম ভাঙার উদ্দেশ্যটা কী আসলে? উদ্দেশ্যটা হচ্ছে দেখো, এখানে z থেকে 1 - এখানেও দেখো z থেকে 1 - কিন্তু উপরে কিন্তু z থেকে 2 - যদি আমরা 2কে ভেঙে -1 করে দেই, তাহলে দেখো নিচেও z-1 আছে, উপরেও কিন্তু তখন z-1 পাওয়া যাবে। তার মানে কিছুটা মিল করার জন্য, যেহেতু নিচে z-1 আছে, সো উপরেও যদি z-1 আনা যায় তাহলে ভালো হয়। এটাও একটা কারণ যে এই 2কে ভেঙে দেয়া। তাহলে 2কে যদি আমরা 1 ভেঙে দিই, একটা সুবিধা আমরা পাচ্ছি যে নিচেও z-1 আছে, উপরেও z-1 কিন্তু একটা অংশে আছে। আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে ভাগ করে দিব। কীরকম? মনে করো এই যে z-1টা দিয়েছিলাম, z-1, শুধু এইটুকুর জন্য একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। ব্র্যাকেট দিয়ে দিলে কোনো সমস্যা হয় না, শুধুমাত্র এইটুকুর জন্য একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমরা ভাগ করব। কীরকম ভাগ দেখো, z-1 এটার সাথে ভাগ করে দিব নিচের z-1, নিচের z-1 মাইনাস এই যে 1 ছিল, 1-এর সাথেও ভাগ করে দিব নিচের z-1, 1-এর সাথে ভাগ করে দিব নিচের z-1। শিক্ষার্থীরা আবারও খেয়াল করি, দেখো আমরা আসলে কী করেছি, উপরে z-1-এর সাথে z-1 ভাগ করে দিয়েছি, আবার -1-এর সাথেও z-1 ভাগ করে দিয়েছি। আমরা জানি নিচের এই মানটা কিন্তু উপরে সবার সাথে ভাগ হয়, তাহলে নিচের এই মানটা প্রথমটার সাথেও ভাগ হলো, পরেরটার সাথেও ভাগ হলো। বাকি অংশে যেটা ছিল সেটা মনে করো যদি এরকম রেখে দিই আর কি, যে 2 - 1/z-1। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি z-1 কিন্তু কাটাকাটি, তাহলে z-1 কেটে গেলে এখানে কিন্তু 1 থাকে, পরে 1/z-1 থাকে, এখানে 2 - 1/z-1। আমরা এখন একটা কাজ করব, কনস্ট্যান্টগুলি একদিকে নিব আর চলকগুলি একদিকে নিব। আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কে চলক কিন্তু x না, এই অঙ্কে চলক হচ্ছে z। তাহলে আমরা এই যে z-যুক্ত ভগ্নাংশকে এক পাশে রাখবো আর কনস্ট্যান্ট রাখবো অন্য পাশে। যদি করি তাহলে দেখো এই যে -1/z-1, যদি এটাকে আমরা বাম দিকে নিয়ে আসি, তাহলে -1/z-1 বামে আসলে নিশ্চয়ই এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে গেল।
তাহলে বামে আসলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল। দেখো বামে আগে থেকে কিন্তু 1/z-1 ছিল, এই যে -1/z-1 এটা আগে থেকেই ছিল। তাহলে এই মানটা শুধু বামে আসলে এই মানটা প্লাস হয়ে গেল। দেখো ডানে কিন্তু আগে থেকে 2 ছিল, সাথে এই যে 1টা ছিল, এই 1টা ডান দিকে নিয়ে গেলে এটা -1 হয়ে যাবে। তাহলে আমরা পক্ষান্তর করলাম, আর পক্ষান্তর করার ক্ষেত্রে আমরা চলকগুলি এক পাশে নিলাম আর আমরা ধ্রুবকগুলি নিলাম অন্য পাশে। তাহলে এখন আমাদের ম্যাথের বাকি অংশ করতে হবে। তাহলে বাকি অংশ করার জন্য আমাদের কাজ হবে যে লসাগু করা। আমরা দেখতে পাচ্ছি এখানে বাম দিকে কিন্তু লসাগু হবে। দেখো সবাই, এখানে বাম দিকে লসাগু হবে, লসাগু হবে z-1 z-1, সুতরাং বামের লসাগু হবে z-1। তাহলে বামের লসাগু হচ্ছে z-1, উপরে কত হবে? উপরে যেহেতু z-1 এখানে আছেই, সরি আমি তো খেয়ালও করি নাই যে এটা তো আসলে কেটে যাচ্ছে। দেখো সবাই, 1/z-1 এবং 1/z-1 এটা কিন্তু কেটে যাচ্ছে। আসলে তুমি লসাগু করে করলেও হবে, লসাগু করে করলেও হবে, আবার কিন্তু সরাসরি কেটে দিলেও হবে। যেমন দেখো 1/z-1 আর 1/z-1 এরা কিন্তু কেটে যাচ্ছে। কেন? একটার আগে প্লাস আছে আর একটার আগে আছে মাইনাস। তাহলে যেহেতু এরা একই মান, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, অতএব এরা অবশ্যই কাটাকাটি হয়ে যায়। তো শিক্ষার্থীরা অবশ্যই সরাসরি কেটে দিলেও হবে। তো যেহেতু আমি এখানে লসাগু করে ফেলছি, তাহলে আমি একটু বাকিটা করেই ফেলি। দেখো সবাই, এখান থেকে তাহলে কি হয়? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে z-1 যদি লসাগু হয় তাহলে উপরে কিন্তু 1 থাকে, মাইনাস উপরে কিন্তু 1 থাকে। ডান দিকে 2 - 1 দেখতে পাচ্ছি, 2 - 1 মানে কিন্তু 1 হয়, 2 - 1 1 হয়। আলটিমেটলি 1 - 1 0 হয়ে গেল, 1 - 1 0 হয়ে গেল। জিরোর সাথে কোনো কিছু ভাগ করলে, জিরোর সাথে কোনো কিছু ভাগ করলে সেটা 0 হয়ে যায়। তাহলে জিরোর সাথে কোনো কিছু ভাগ করলে যখনই এটা 0 হয়ে যায় তখন আমরা এটা বলতে পারি, বাম পাশে কিন্তু 0 হয়ে যাচ্ছে আর ডান পাশে কিন্তু 1 থাকতেছে। আর আমি যে কথাটা বলতেছিলাম, যদি কেউ সরাসরি এই লাইন থেকে লিখো সেটাও কিন্তু হবে। এই যে এই লাইন থেকে সরাসরি তুমি চলে আসলা এই লাইনটাতে, তার কারণ এটা কেটে গেলে এদিকে এমনিতেই 0 থাকে আর ডান দিকে 2 - 1 করলে 1 আসে। ওকে, তাহলে লসাগু করে করলেও হবে, সরাসরি কেটে দিয়ে লিখলেও হবে। এবার দেখো আমরা পেলাম 0 = 1। 0 = 1 এই কথাটা কিন্তু কখনোই সত্য না, এটা কিন্তু পুরো অসম্ভব একটা ব্যাপার। 0 কখনো 1-এর সমান হতে পারে না, 0 কখনো 1-এর সমান হতে পারে না। সংখ্যার ক্ষেত্রে 1 1-এর সমান হতে পারে, 0 0-এর সমান হতে পারে, 2 এটা 2-এর সমান হতে পারে, কিন্তু কোনো অবস্থাতে কিন্তু 0 আর 1 কিন্তু সমান না। সুতরাং আমাদের যে মানটা এসছে এই মানটা কিন্তু একটা অসম্ভব মান এসছে। তাহলে আমরা এখন লিখতে পারি যা অসম্ভব। যেই মানটা এসছে সেই মানটা হচ্ছে অসম্ভব মান। তাহলে যা অসম্ভব। অতএব প্রদত্ত সমীকরণটির কোনো সমাধান নাই। অতএব প্রদত্ত সমীকরণটির কোনো সমাধান নাই। অতএব প্রদত্ত সমীকরণটির কোনো সমাধান নাই। বুঝতে পারলাম, যেহেতু একটা অসম্ভব মান আসলো সুতরাং প্রদত্ত সমীকরণটির আসলে কোনো সমাধান নাই। সমাধান যদি থাকতোই তাহলে এই মানটা সম্ভব মান আসতো। যেহেতু অসম্ভব মান চলে এসছে অতএব আসলে কোনো সমাধান নাই আসলে। তাহলে সমাধান সেট। অতএব নির্ণেয় সমাধান সেট, যাকে আমরা এস দিয়ে প্রকাশ করে থাকি, নির্ণেয় সমাধান সেট যাকে আমরা এস দিয়ে প্রকাশ করে থাকি, এটা হবে ফাঁকা সেট। এই যে আমরা সেট চিহ্ন দিলাম ঠিকই, সেট চিহ্ন দিলাম ঠিক, কিন্তু সেটের ভিতরে কোনো মান নাই, তার মানে এটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে আমরা এই সমীকরণটি কোনো সমাধান নাই, অতএব সেট হবে ফাঁকা সেট। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এখন তোমাদেরকে 11 নাম্বারটা হোমওয়ার্ক দিতে চাই। তো তোমাদেরকে এখন 2টা হোমওয়ার্ক দিব, কিন্তু একটু কথা বলবো, কথাগুলো তোমরা শুনে নিবে, তাহলে তোমাদের জন্য এটা ভালো হবে। প্রথমত যে 2টা হোমওয়ার্কের মধ্যে একটা হচ্ছে 11 নম্বর।
তোমরা যদি তোমাদের বই খেয়াল করো, তোমাদের বই খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে 11 নম্বর অঙ্কে তোমরা বাম পাশে যে মানটা আছে এই মানটা লসাগু করবে। লসাগু করার পর এরপর তোমরা 8 গুণন করে কাটাকাটি করলে অঙ্কটা মিলে যাবে। আমি আবারও বলি, 11 নম্বর অঙ্ক তোমাদের বই থেকে দেখবে, দেখো যে তোমাদের বইয়ে বাম পাশে যে মানগুলো আছে এই মানগুলি তোমরা লসাগু করবে। লসাগু করার পর তোমরা 8 গুণন করলে, যোগ বিয়োগ করলে তারপর মিলে যাবে। এরপর তোমাদের আরও একটি হোমওয়ার্ক আমি বলি, আরও একটি হোমওয়ার্ক হচ্ছে 12 নম্বর হোমওয়ার্ক। এই 12 নম্বরটি তোমরা কীভাবে করবে? এই 12 নম্বরটি করার জন্য তোমাদের আগের লেকচারে আমি 5 নম্বর ম্যাথটা করিয়েছিলাম। 12 নম্বর এটা হচ্ছে 5 নাম্বার এর নিয়ম। 12 নাম্বারটা হচ্ছে 5 নাম্বারের নিয়ম। তাহলে তোমরা অবশ্যই আগের লেকচার থেকে 5 নাম্বারটা দেখে নিবে এবং ওই 5 নাম্বারের নিয়মে তোমরা 12 নাম্বারটি করবে। টোটালি সেম নিয়ম, একদম সেম। সুতরাং আগের লেকচার থেকে 5 নম্বরটি দেখে নিয়ে তোমরা এই 12 নম্বর ম্যাথটি করে ফেলবে। শিক্ষার্থীরা, আমরা তাহলে যাচ্ছি এখন 13 নম্বর ম্যাথে। তাহলে তোমরা খেয়াল করো, আমরা 13 নম্বর ম্যাথে যাই। আমাদের 13 নম্বর ম্যাথে কি আছে? শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি 13 নম্বর ম্যাথ। তো এই 13 নম্বর ম্যাথটিতে আমরা আসলে সবগুলো ম্যাথই অনেক নিয়মেই করা যায়। তো আমরা যে কোনো একটা নিয়মে করলেই হবে আর কি। যেমন আমরা যদি এখানে কিছুটা মান পক্ষান্তর করে নিতাম তাহলেও হতো, আবার এক পাশে রেখেও আমরা কাজগুলি করতে পারি। তাহলে প্রথম কথা, যদি আমরা এক পাশে রেখে কাজগুলি করি, ঠিক আছে, আমরা এক পাশে রেখেই কাজগুলি করি। দেখো, আমরা এখান থেকে বাম দিকেরটা লসাগু করে দিই। যদি বাম দিকেরটা লসাগু করে দিই x+2 আর এটা হবে x+5। আমরা বাম দিকেরটা লসাগু করতেছি। লসাগু করলে যেহেতু এখানে x+2 আছে তাহলে x+2টা হবে না, x+5 উপরে হবে, x+5 উপরে হবে। অনুরূপভাবে যেহেতু এখানে x+5 আছে তাহলে x+5টা হবে না, x+2টা উপরে হবে, x+2 উপরে হবে। অনুরূপভাবে আমরা ডান দিকেরটাও লসাগু করি। ডান দিকে লসাগু হচ্ছে x+3 এবং x+4। ডান দিকের লসাগু হচ্ছে এটা। তাহলে স্বাভাবিকভাবেই x+4টা উপরে হবে, প্রথমটার উপরে হবে x+4 আর পরেরটার ক্ষেত্রে হবে x+3। আমরা সবাই জানি লসাগু কীভাবে করে। তাহলে এই যে x+3 বাতিল, x+4 উপরে হবে, x+4 বাতিল, x+3 উপরে হবে। যদি আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখো x এবং x এ হয় 2x আর 5 আর 2তে হবে 7। x + x এ 2x হবে আর 5 আর 2তে 7 হবে। নিচের মানটা সরাসরি আমরা গুণ করে দিই। দেখো নিচের মানটা, মনে করো যে প্রথমে আমরা এই x এর সাথে গুণ করে দিই এই সবাইকে। তাহলে যদি আমরা x এর সাথে গুণ করে দিই সবাইকে তাহলে কী হওয়া উচিত? x² + 2x প্লাস, এবার আমরা এই যে 5 এর সাথে গুণ করে দিই আমরা এদের সবাইকে। তাহলে যদি 5 এর সাথে গুণ করে দিই সবাইকে, 5 × x 5x প্লাস, দেখো এই যে 5 × 2 10। আমরা যদি আবারও খেয়াল করি উপরে, দেখো এই যে x + x কিন্তু উপরে আবারও 2x হয়, প্লাস 4 + 3 কিন্তু 7 হয়। তাহলে উপরে x + x 2x হলো আর 4 + 3 7 হলো। নিচের মানটা আমরা আবারও গুণ করে দিই। দেখো নিচের মানটা গুণ করলে হবে x² + 3x + 4x + 12। নিচের মানটা আমরা সরাসরি গুণ করে দিলাম। এখন আমরা আরেকটু যোগ বিয়োগ করার চেষ্টা করি। 2x + 7 ঠিক থাকলো, নিচে x² ঠিক থাকলো, প্লাস 7x + 10। 2x + 7 উপরে ঠিক থাকলো, নিচে x² ঠিক থাকলো, প্লাস 7x + 12। তাহলে দেখো তো ব্যাপারটা কেমন হলো। ব্যাপারটা হচ্ছে এই যে এখানে 2x + 5x 7x, এখানে 3x + 4x 7x। আমরা দেখতে পাচ্ছি দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু এখানে সমান চিহ্ন দেওয়া আছে। দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে সমান চিহ্ন দেওয়া আছে। যদি দুইটা ভগ্নাংশের মাঝে সমান চিহ্ন থাকে
এবং আমরা দেখতে পাচ্ছি দেখো এই ভগ্নাংশের লব 2x + 7, এই ভগ্নাংশের লবও 2x + 7। তার মানে দুইটা ভগ্নাংশের কিন্তু লব কিন্তু একই, দুইটা ভগ্নাংশের লব কিন্তু একই, কিন্তু হর দেখো ভিন্ন, হর ভিন্ন। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি দুইটা ভগ্নাংশ সমান হয় এবং যদি তাদের লবটা সমান হয়ে যায়, তখন এদের হরের ক্ষেত্রে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশ দুইটি যেহেতু সমান, তাহলে এদের লব সমান কিন্তু হর অসমান। ভগ্নাংশ দুটিতে অবশ্যই সমান চিহ্ন দেওয়া আছে, অতএব তারা সমান। এদের লব সমান, আমরা দেখতেই পাচ্ছি লবটা সমান, কিন্তু হর কিন্তু সমান না। দেখো হর কিন্তু একই না। x² + 7x + 10, এটা হচ্ছে +12, এটা কিন্তু এক না। তাহলে হরটা অসমান কিন্তু লবটা আবার সমান। তো এই জাতীয় ক্ষেত্রে এই ভগ্নাংশ দুইটি তখনই সমান হবে যদি কি না লবের মানটা 0 হয়। লবের মানটা 0 হলে কেন সমান হবে দেখো, যদি লবের মানটা 0 হয়ে যায় তাহলে উপরে 0, নিচে যাই থাক না কেন 0/something = 0ই হবে। যদি এটার মান 0 হয়ে যায়, 0/something = 0 হয়ে যাবে। তার মানে যদি উপরের মানটা 0 হয়ে যায় তাহলে 0-র সাথে ভাগ করলে সব 0, 0-র সাথে ভাগ করলে সব 0, আলটিমেটলি কিন্তু এটাও 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, সমান চিহ্ন ঠিক থাকে। কিন্তু যদি উপরের মানটা 0 ছাড়া অন্য কিছু হয়ে যায় তাহলে কিন্তু সমান চিহ্ন ঠিক থাকবে না, কেননা নিচের মানটা তো সমান না, নিচের মানটা তো অসমান। সুতরাং নিচের মানটা তখন অসমান হওয়ার কারণে ভগ্নাংশটি আর সমান থাকবে না। সুতরাং যদি কোনো ভগ্নাংশের দেখা যায় যে মাঝে সমান চিহ্ন দেওয়া আছে এবং লবও সমান কিন্তু হর অসমান, তখন এই সমস্ত ভগ্নাংশের বেলায় অবশ্যই উপরের মানটা 0 হতে হবে, লবের মানটা 0 হতে হবে, না হলে তারা কখনোই সমান হবে না। তাহলে দেখো কথাটা আমি গুছিয়ে লিখেছি, সবাই দেখো। ভগ্নাংশ দুটি সমান, এই যে সমান, এদের লব সমান, এদের লব সমান, কিন্তু এদের হর অসমান, এদের হরটা অসমান। অতএব এই ভগ্নাংশদ্বয় সমান হতে পারবে যদি কিনা একমাত্র লবটা যদি 0 হয়ে যায়। লব 0 হওয়া ছাড়া এরা সমান হওয়া সম্ভব না, অতএব লবের মান 0 হবে। আমরা এখন লবের মানটা 0 বসালাম। এই যে 2x + 7 ছিল আমাদের লব, লবের মানটা লিখলাম 0। এখান থেকে যদি আমরা সাইডটা চেঞ্জ করি, 2x = হবে -7। যদি আমরা আবারও সাইড চেঞ্জ করি, x = হবে -7/2। আমরা x এর মান পেলাম। অতএব নির্ণেয় সমাধান সেট। আমরা জানি আমাদেরকে সমাধান সেট বের করতে বলেছিল, অতএব নির্ণেয় সমাধান সেট S। সমাধান সেট লিখতে হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -7/2, এটা হচ্ছে আমাদের আনসার। আমরা এটা সেট চিহ্ন দিয়ে লিখলেই সেটি সমাধান সেট হয়ে যাবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম ব্যাপারটা। এখন আমরা 14 নাম্বার যে ম্যাথটা আছে এটাও আমরা করার চেষ্টা করব। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি 14 নাম্বার ম্যাথ। তো 14 নাম্বার ম্যাথে আমাদের সমাধান করতে হবে। এখানে চলক কিন্তু এক্সও না, চলক কিন্তু জেডও না, এখানে চলক হচ্ছে টি, এখানে চলকের নাম হচ্ছে টি। সুতরাং সমাধান করা মানে আমরা টি এর মানটি বের করব। এখন দেখো যেহেতু এখানে 3টা ভগ্নাংশ আছে, 1টা 2টা 3টা, তো 3টা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একটু পক্ষান্তর করে নিব আমাদের সুবিধা মতো। যেমন আমাদের সুবিধা মতো করে যদি আমরা পক্ষান্তর করতে চাই তাহলে দেখো একটা ব্যাপার হচ্ছে এখানে যে এই ভগ্নাংশটির নিচে দেখো একটা চলক আছে, কিন্তু দেখো এটার নিচেও কনস্ট্যান্ট, এটার নিচেও কনস্ট্যান্ট। তার মানে এই ভগ্নাংশটি দেখতে একটু আলাদা। দেখো তুমি নিজে দেখলেও বুঝতে পারবে এই ভগ্নাংশটি কিন্তু বাকিদের চেয়ে আলাদা। বাকিদের নিচে আছে একটা মাত্র ধ্রুবক আছে, বাকিদের নিচে একটা মাত্র ধ্রুবক আছে, কিন্তু এখানে দেখো নিচে কিন্তু ধ্রুবকের সাথে আরও চলকও আছে। তার মানে এই ভগ্নাংশটি দেখতে একটু আলাদা। এই কারণে তুমি এই ভগ্নাংশটি এক পাশে রেখে দিবা। মনে করো এই ভগ্নাংশটি আমরা বাম পাশে রেখে দিলাম, তাহলে ডান পাশে থাকবে বাকিগুলির মধ্যে ডান পাশে আগে থেকে এটা ছিল। বাম পাশ থেকে এই ভগ্নাংশটা আমরা ডান পাশে নিয়ে যাই, যদি বাম পাশ থেকে এই ভগ্নাংশটা আমরা ডান পাশে নিয়ে যাই নিশ্চয়ই এটা মাইনাস হয়ে যাবে। তাহলে ডান পাশে গেলে হবে -2t - 6/9। আমরা বুঝতে পারলাম যে এই ভগ্নাংশটি বাম পাশে থাকলো আর এই ভগ্নাংশটি ডান পাশে নিয়ে গেলাম।
বাম পাশের মানটি আবারও আগের মতোই থাকলো, 15 মাইনাস 2t ডিভাইড 12 মাইনাস 5t, এটা ঠিক মতোই থাকলো। দেখো ডান দিকে কিন্তু লসাগু হয়, 18 এবং 9 এদের লসাগু নিশ্চয়ই 18 হবে। যদি লসাগু 18 হয় তাহলে উপরে কত হবে? উপরে হবে 40 মাইনাস 15, উপরে হবে 40 মাইনাস 15 মাইনাস 9 দুগুণে 18, 18কে 9 দিয়ে ভাগ করলে 2 হয়, 2, ওই 2 কিন্তু উপরে গুণ হবে, আমরা জানি যে 9 দুগুণে 18, ওই 2 উপরে গুণ হবে। যদি ওই 2 উপরে গুণ হয় তাহলে উপরে হওয়া উচিত হচ্ছে, যদি আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে, আচ্ছা ঠিক আছে আমরা তাহলে একটু পরে লিখি, 2 দিয়ে দিলাম বাইরে, 2t মাইনাস 6। তোমাদের বোঝার সুবিধার্থে একবারে লিখলাম না, একটু ভেঙেই রাখলাম। তাহলে আমরা আবারও বলি, 9 যেহেতু এখানে আছে, এখানে যেহেতু 18 আছে, 9 দিয়ে 18কে ভাগ করলে 2 হয়, ওই 2 নিশ্চয়ই উপরে হবে, আর উপরে আগে থেকে ছিল 2t মাইনাস 6। এখন আমরা ক্যালকুলেশন করব, শুধুই ক্যালকুলেশন। তো এই শুধুই ক্যালকুলেশনটা আমরা, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, সো আমরা খুব দ্রুত করে দিই। 12 মাইনাস 5t ইকুয়াল 40 মাইনাস 15 মাইনাস, এই যে মাইনাস 2 ভেতরে গুণ হয়ে যাবে। যদি মাইনাস 2 ভেতরে গুণ হয়ে যায় তাহলে এটা প্রথমে হয়ে যাবে মাইনাস 40, মাইনাসে প্লাস, প্লাস 6 ইন্টু 2 12। আমরা বুঝতে পারলাম এই মাইনাস 2টা ভেতরে গুণ দেওয়া হলো, নিচে হলো 18। এবার আমরা আরও কিছু কাটাকাটি করার চেষ্টা করব। 15 মাইনাস 2t ঠিক আছে, 12 মাইনাস 5t এটাও ঠিক আছে। ডান দিকে যেটা হবে সেটা হচ্ছে যে, দেখো সবাই, এই প্লাস 40 মাইনাস 40 কিন্তু কাটাকাটি, প্লাস 40 মাইনাস 40 কাটাকাটি করার পর দেখো এটা মাইনাস 15, এটা প্লাস 12, মাইনাস 15 প্লাস 12-এ কিন্তু মাইনাস 3 আসে, তাহলে এটা যোগ বিয়োগ করলে মাইনাস 3 আসে, নিচে আসে 18। আমাদেরকে আরও একটু কাটাকাটি করতে হবে, 15 মাইনাস 2t বাই 12 মাইনাস 5t, এদিকে আরও কাটাকাটি করলে মাইনাস থেকে গেল। দেখো 3 দিয়ে যদি 18কে কাটি, 3 6 18, 3 দিয়ে 18কে কাটলে 3 6 18, 1/6। ওকে, মাইনাস ছিল, মাইনাস থাকলো, মাইনাস উপরে লেখা মাইনাস মাঝে লেখা সব এক কথা, এমনকি মাইনাসটা নিচে লেখা একই কথা। তাহলে কাটাকাটি করার পর 1/6 থাকলো। এবার আমরা 8 গুণন করে দিই, 8 গুণন করলে 6 ইন্টু 15 মাইনাস 2t, দেখো সবাই আমরা 8 গুণন করতেছি, এই যে 6 ইন্টু 15 মাইনাস 2t, আবার 12 মাইনাস 5t ইন্টু মাইনাস 1, এই যে এটার সাথে এটা 8 গুণন, এটার 8 গুণন হবে মাইনাস 1, তো 1 আর লেখার দরকার নেই, 12 মাইনাস 5t। তাহলে আমরা এটা 8 গুণন করে এদিকে নিয়ে গেলাম। এবার আমরা বাইরের এই 6টা ভেতরে গুণ করে দিই, বাইরের 6 ভেতরে গুণ করলে 6 15 90 মাইনাস 12t, এই মাইনাসটা ভিতরে গুণ করে দিই, মাইনাস 12, মাইনাস ভিতরে গুণ করে দিলে মাইনাসে প্লাস, প্লাস 5t। এবার তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে 90 প্লাস 12, কী করলাম, কনস্ট্যান্ট দুইটা এক পাশে আনলাম। কোন দুইটা? এই যে 90 তো এই পাশে ছিলই, আর মাইনাস 12কে বাম দিকে আনলে সেটা প্লাস 12 হয়ে গেল। তখন ডান দিকে থাকবে চলকগুলি, চলক কারা? এই যে 5t থাকলো ডান দিকে। আর দেখো মাইনাস 12t যদি ডান দিকে চলে যায় সে কিন্তু প্লাস 12t হবে। মাইনাস 12t যদি ডান দিকে চলে যায় সে হয়ে যাবে প্লাস 12t হয়ে যাবে। 90 প্লাস 12 এটা হবে হচ্ছে 102 হবে। ডান দিকে 5t প্লাস 12t এটা হবে 17t হবে। 5t প্লাস 12t এটা হবে 17t। যদি আমরা t এর মান আমরা যদি উভয় পক্ষকে একসাথে পক্ষান্তর করি তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বাম দিকেরটা ডান দিকে আর ডান দিকেরটা বাম দিকে যদি একসাথে পক্ষান্তর করে ফেলি তাহলে আর মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যে কোনো একটাকে পক্ষান্তর করলে তখন চিহ্ন পরিবর্তন হয়, কিন্তু দুইটাকে যদি একসাথে পক্ষান্তর করে ফেলি তখন আর চিহ্নের পরিবর্তন হয় না। টি এর মান কত আসবে? নিশ্চয়ই বাম দিকে যেহেতু 17 গুণ আকারে আছে, ডানে 17 চলে গেলে 17 ভাগ হয়ে যাবে।
তাহলে শিক্ষার্থীরা এখানে যদি আমরা এখন ভাগ করে দিই, অতএব টি সমান সমান এটা ভাগ করলে আসবে 6 আসবে। ওকে, যদি এটা 102কে আমরা 17 দিয়ে ভাগ করে দিই তাহলে 6 আসবে। তাহলে আমরা জানি যে সমাধান সেট, অতএব সমাধান সেট, নির্ণেয় সমাধান সেট। অতএব নির্ণেয় সমাধান সেট, যাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, যেটা হবে 6, শুধু 6 হবে আমাদের আনসার। এটা ছিল আমাদের নির্ণেয় সমাধান সেট। তো শিক্ষার্থীরা আমরা মোটামুটি আজ অনেকগুলি ম্যাথ করলাম। তো তোমরা ম্যাথগুলি অবশ্যই খাতায় লিখে নিবে এবং তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং তোমরা হোমওয়ার্কগুলি অবশ্যই করবে। তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।